ড্রয়ারে রাখা ডিভোর্স পেপারটি হাতে নিয়ে বসল রুশি। পাশে স্বাক্ষরের স্থানে খুব সুন্দর করে লেখা শায়ান জামিল খান। রুশি তাতে কয়েকবার হাত বোলালো। 7 বছর, 7 বছর একটা মানুষকে পাগলের মতো ভালোবাসার পরও তার থেকে অবহেলা ব্যতীত আর কিছুই পায়নি ও। স্ত্রী হিসেবে সকল দায়িত্ব ও পালন করে গেছে এই 2 বছর। অথচ 2 বছরের বিয়েতে শায়ান একবারের জন্য ঘরে ফিরে জিজ্ঞেস করেনি, তুমি কেমন আছো? তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? দায়িত্ব এড়াতে পারেনি বলে শাশুড়ি মা যখনই শায়ানকে বলেছে বাড়ি ফিরতে, তখনই সে বাড়ি ফিরেছে। খুব রাত করে ঘরে ঢোকা আর খুব সকালে বেরিয়ে যাওয়া। রুশি যত সকালে উঠুক না কেন, শায়ানকে ও পাশে পায়নি, বড় জোর ইঞ্জিনের শব্দ শুনেছে। এই 2 বছরে প্রতিনিয়ত শায়ানের জন্য নিজ হাতে খাবার রান্না করে বসে থাকত, যদিও জানতো রোজকার মতো সেই খাবার শায়ান ছুঁয়েও দেখবে না। প্রতিনিয়ত শায়ানের সাথে কথা বলার বাহানা খুঁজত, কিন্তু কথা বলতে নিলে তোমার ডিপোজিটে টাকা পৌঁছে যাবে এইটুকু বলে শায়ান চলে যেত। হয়তো শায়ানের জন্য ও এখানে আছে কেবলমাত্র টাকার জন্য। ও অনেক সহ্য করেছে, হয়তো নিজের অজান্তে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করছিল ও এতদিন, তাই মুখ ফুটে কিছু বলা হয়নি। কিন্তু আর কত? কাউকে প্রচণ্ড ভালোবাসার পরও তার চোখে ভালোবাসা তো দূর, ন্যূনতম সম্মানটুকুও যদি না খুঁজে পাওয়া যায়, তবে সেই সম্পর্ক টিকিয়ে কী লাভ? শায়ান হয়তো অনেক দূরে সরাতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে। তাই তো বহুদিন আগেই এই ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়েছিল। রুশি সাইন করেনি এতদিন, অপেক্ষা ছিল শায়ান যেদিন মুখে বলবে সেদিন ভেবে দেখবে, কিংবা হয়তো এ আশায় বসেছিল যে শায়ানের মতো বদলে যাবে। বাঙালি নারী আর যাই হোক, নিজের বিয়ে টিকাতে সর্বোচ্চ করে ও তো তার ব্যতিক্রম নয়। কিন্তু যে কখনো ওর ছিলই না, তাকে ধরে রেখে কী লাভ? নিজের স্বামীকে অন্য নারীর সাথে দেখেও সহ্য করাটা চারটিখানি কথা নয়, কিন্তু ও দেখেছে 4 মাসের অন্তঃসত্ত্বা নারীকে যখন তোমার হাজব্যান্ড খুব যত্ন সহকারে হসপিটালে নিয়ে যায়, তখন একজন স্ত্রীর মনের অবস্থা কী হয় সেটা শুধুমাত্র ওই জানে। তবু ও বিশ্বাস করতো না যদি না সে ওর স্বামীর প্রাক্তন না হতো। রুশি চোখ বন্ধ করে নিল। ওর চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। কতটা চিন্তিত ছিল শায়ান সেই নারীকে নিয়ে, কতটা যত্ন আর সাবধানে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, যার ছিটে ফোটাও শায়ানের চোখে ওর জন্য দেখেনিও। রুশি হুট করে চোখ খুলে ফেলল, গাল বেয়ে জল পড়তে লাগলো। কাপা হাতে সে ডিভোর্স পেপারে স্পষ্ট অক্ষরে লিখল, রুশানি আনাম। তার কিছুক্ষণ সেই পেপারের দিকে তাকিয়ে রইল। ওর 7 বছরের ভালোবাসা এখানেই শেষ। ওর 2 বছরের সংসার শুধুমাত্র একটা সাইনের জোরে ভেঙে গেল। রুশির চোখ মুছে জানালার পাশে দাঁড়ালো। আর কিছু সময়, তারপর এই বাড়ি, এই ঘর, যার মাঝে ওর শত শত স্মৃতি, সব কিছু শেষ হয়ে যাবে। শায়ানের সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না। এই ছোট্ট কাগজের টুকরোর কত শক্তি! 2 বছরের সম্পর্ক 2 মুহূর্তে শেষ করে দিল। হয়তো আপাতমান দৃষ্টিতে কোর্টে যাওয়ার পর শেষ, কিন্তু ওর জন্য তো এখানেই শেষ। রুশি নিজের পেটের উপর আলতোভাবে হাত রেখে বলল, ইটস ওকে বেবি, তোমার বাবা ছাড়াও আমরা বেঁচে থাকবো, বরং তুমি আর আমি বেশ ভালোই থাকবো। আজকে ও জানতে পেরেছে ও 1 মাসের প্রেগনেন্ট। খুব খুশি হয়েছিল শুনে রুশি। এইবার হয়তো ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। সন্তানের জন্য হলেও হয়তো শায়ান ওকে মেনে নেবে। কিন্তু শায়ানকে বলাই হয়নি। রুশির ঘরের দরজায় হঠাৎ নক করলো কেউ। পেছনে না তাকিয়ে রুশি বলল, কি হয়েছে রিমি, কিছু বলবে? রিমি এই বাড়ির কেয়ারটেকার, বয়স 20 হবে। একবার বিয়ে হয়েছিল, কিন্তু হঠাৎ স্বামী মারা যাওয়ায় আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে এই বাড়িতে থাকে। রুশি সবচেয়ে কাছের মানুষ এখানে। সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে। সারাদিন কত খোশ গল্প করে ওরা। আচ্ছা, ও যখন জানতে পারবে রুশি আর এই ঘরের করতে নয়, তখন ও এইভাবে সম্মান করবে, এইভাবে কাছের মানুষ হয়ে থাকবে? রিমি খুব শান্ত গলায় বলল, ম্যাডাম, ক্যাডা জানি আপনার জন্যই এই চিঠিখান পাঠাইছে। রুশি হাতে নিল। এটা কোনো চিঠি নয়, বরং একটি টেস্ট রিপোর্ট, যাতে বোঝা যাচ্ছে অনাগত বাচ্চাটির সাথে শায়ানের জিনগত মিল 99%। রুশি হাসল। ও অনেক আগেই জানে কথাটি। নতুন করে পাঠানোর খুব একটা প্রয়োজন কি ছিল? আর তাছাড়া ওই হসপিটালে শায়ান রুশিকে না দেখলেও সে মানুষটি তো রুশিকে দেখেছে, তাই না? রুশির সাথে থাকা চিরকুট খুলল। রিপোর্ট দেখে হয়তো বুঝে গেছো আমি কি বোঝাতে চাইছি। আমার সন্তানের উপর দয়া দেখিয়ে হলেও শায়ানকে আমার জন্য ছেড়ে দাও। মনে রেখো,
আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি তুমি, তাই তোমাকেই সরে যেতে হবে। আমি যেমন এটা চাই, সায়ানও এটাই চায়। তৃতীয় ব্যক্তি? একটা সম্পর্ক ততদিন ভালো থাকে যতদিন তাতে তৃতীয় ব্যক্তি না থাকে, কিন্তু পরকীয়া অনেক বছরের সম্পর্ক এক নিমিষে শেষ হয়ে যায়। ঋষি বিড়বিড় করে বলল, এই সম্পর্কে আমি তৃতীয় ব্যক্তি নই, আমি সায়ানের বিবাহিতা স্ত্রী। আমি বৈধভাবে সমাজে স্বীকৃতি নিয়েই তার ঘরে উঠেছি, তাই আঙ্গুল আমার দিকে কখনোই উঠবে না। আমি নিজে থেকে সরে যাচ্ছি বলে তুমি সায়ানকে ৫ না হয় ৭ বছরের অনুভূতির বিসর্জন দেওয়ার মেয়ে আমি নই। কিন্তু তোমাদের এই পাপের সম্পর্কে ওই অনাগত বাচ্চার কোনো দোষ নেই। সে সমাজের মাঝে অসম্মান নিয়ে আজীবন বেঁচে থাকবে। ঋষির ভাবনার মাঝেই নিচের তীব্র শব্দ হলো। ঘরে থাকা দুজনে চমকে উঠল। রিমি দ্রুত কি হয়েছে তা দেখার জন্য নিচে ছুটল, কিন্তু ঋষি ধীর পায়ে এগুলো। এই সময়ে কোনো অসাবধানতাই ওর কাম্য নয়। ওর বেঁচে থাকার একটা কারণও খুঁজে পেয়েছে। আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই করে। এই যে ওর জীবনের একজন মূল্যবান মানুষ হারিয়ে যাওয়ার বদলে আল্লাহ ওকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে দিল। ঋষি নিচে নামতেই দেখল সায়ান ঘরের সকল জিনিস ভাঙচুর করছে। রাগে তার চোখ মুখ সব লাল হয়ে আছে। অন্য সময় হলে হয়তো থামানোর চেষ্টা করত, কিন্তু এখন ও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ সায়ানের কর্মকাণ্ড দেখছে। সায়ান খুব রেগে আছে, কিন্তু রেগে তো ওর থাকার কথা। সায়ান হুট করে ঋষির সামনে এসে দাঁড়ালো। খুব কর্কশ ভাষায় বলল, আমি বলেছিলাম তোমায়, যেদিন তোমার বিরুদ্ধে থাকা প্রমাণ আমার হাতে আসবে সেদিন তোমার কোনো রক্ষে নেই। বলেছিলাম যদি কিছু করে থাকো তবে সত্যটা আমাকে জানতে দিও না। কেন সত্যটা জানতে দিলে আমায়? ঋষি নিচের দিকে তাকিয়ে রইল। কিছু বলার ভাষা নেই ওর। কী বা বলার আছে যেখানে ও নিজেই কিছু জানে না? হঠাৎ করেই ঘরে কয়েকজন পুলিশ অফিসার ঢুকলো। একজন মহিলা ইন্সপেক্টর সামনে এসে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস রুশানি আনাম। ঋষি একবার সায়ানের দিকে তাকালো। ওর চোখে কি কষ্ট দেখতে পেল? কিন্তু কেন? ঋষিকে কষ্ট দিয়ে সবচেয়ে বেশি খুশি তো ওর হওয়ার কথা। থাক না কিছু কথা অব্যক্ত, কিছু অনুভূতির কথা তোমায় নাই বা জানালাম। বেশ তো আছি আমি তুমিহীন। আমার বন্দি দিনগুলো কেটে যায় তোমাকে একটু পাওয়ার আশায়। তুমি কি আসবে একটু হলেও দেখতে আমায় এই বদ্ধ জীবনের রুদ্ধ খাঁচায়? লিজা প্রিয়া। দেয়ালের একপাশে বেশ পাকা লেখনীতে লিখল ঋষি। জেলখানা জায়গাটা বড্ড অদ্ভুত, চারপাশে বদ্ধ। খোলা দরজা থাকা সত্ত্বেও তা মানুষকে বের হওয়ার সুযোগ দেয় না। ওই দূরে একটা ছোট্ট জানালা, তাতেই হয়তো একটু আলো এসে আলোকিত করে প্রত্যেকটি কয়েদির জীবন। কিন্তু ওর কাছে এই জেলখানা বেশ আলাদা। সিঙ্গেল পরিপাটি খাট, সামনে ফ্রিজ, টিভি আর মাথার পাশে থাকা ফ্যান, সব মিলিয়ে যেন ছোটোখাটো একটা সংসার। খাবারগুলো দেখে মনেই হয় না খুনের দেয় তাকে একজন কয়েদিও। এত আদর আপ্যায়নের কারণ খুঁজে পেল না ঋষি। সায়ান জামিল খানের স্ত্রী বলে কি আলাদা অবস্থা ওর? কিন্তু তারা কি জানে এই সম্পর্ক সে কবেই শেষ, শুধুমাত্র লিগ্যাল নোটিশ আসা বাকি? ঋষি তাচ্ছিলের হাসি হাসল। আজ প্রায় 4 দিন হতে চলল এই বদ্ধ স্থানেও আছে, কিন্তু অদ্ভুতভাবে সাহিল মানে সায়ানের অ্যাসিস্ট্যান্ট ব্যতীত অন্য কেউ ওর সাথে দেখা করতে আসেনি। কিন্তু কেন? ওর জেলে যাওয়ার ঘটনা তো পুরো এলাকা রুটে যাওয়ার কথা, আর ওর বাবা মা তারা তো আসার কথা, কিন্তু সাহিল ছাড়া কেউ আসেনি। সাহিল এখনও ওকে মিসেস খান বলে ডাকে। প্রতিদিন আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। অদ্ভুত না? কিন্তু এসব নিয়ে ভাবে না ও তো বেশ ভালোই আছে, তাই না? ওর গর্বে ধীরে ধীরে ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে, আর তাকে নিয়েই ঋষির যত চিন্তা চেতনা। আজকাল সায়ানের কথা খুব একটা মনে পড়ে না। সে তো বেশ ভালোই আছে, তাই না? ভালোবাসার মানুষ তার সন্তানের মা হতে চলেছে, তাদের ছোট্ট সুখের সংসার হবে। ঋষিকে নিয়ে ভাববার সময় কই তার? ঋষির কিন্তু তাতে কষ্ট হচ্ছে না। ও জানে সায়ান ওকে ঘৃণা করে, এখনও ওকে একজন খুনি ভাবে, আর খুনিকে আর যাই হোক ভালোবাসা যায় না। হঠাৎ একজন মহিলা হাওলাদার রুমে ঢুকে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, তাড়াতাড়ি আসুন। ঋষি কিছুক্ষণ ভাবল, তারপর জিজ্ঞেস করল, উনি নারী না পুরুষ? নারী। মধ্যবয়সী নারী এসেছেন আপনার সাথে দেখা করতে। ঋষি থমকে গেল। ওর শাশুড়ি এসেছে, যাকে ও নিজের দ্বিতীয় মা ভাবে। কোনো শাশুড়ি হয়তো তার বৌমাকে এত আদর করে না যতটা উনি করেছেন। এই 2 বছরের বিয়ে টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তার। তার সাথে থাকার সময় এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনি ওর শাশুড়ি। কিন্তু যেদিন ওকে পুলিশ ধরে নিয়ে আসে তখন জানতে পারে এই পুলিশ উনিই পাঠিয়েছেন। ঋষি না চাইতেও কষ্ট পেয়েছে খুব বেশি।
সায়ানকে যত অ্যাভয়েডই করুক না কেন ওর কিছু যায় আসে না, কিন্তু উনি ওর দিকে যদি ঘৃণা ভরা দৃষ্টিতেও তাকায় ও কিভাবে মেনে নেবে? ঋষি ধীরুপায় আসলো। ওর ধারণাই সঠিক হলো। ওর শাশুড়ি মাই এসেছে, তবে আজ তাকে বড্ড আচেনা মনে হচ্ছে। এতটা দূরত্ব ঋষি কখনো ফিল করেনি। তার চোখে ওর জন্য কোনো মায়া দয়া কিছুই ছিল না, বরং ছিল একরাশ ঘৃণা। ঋষি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব শান্তভাবে ওর শাশুড়ি মা বলল, তোমাকে না দেখলে জানতেই পারতাম না আমি এতদিন দুধকলা দিয়ে সাপ পুষেছি। তোমার এই মায়াভরা চেহারার পেছনে এমন একটা জঘন্য রূপ লুকিয়েছিল আমি বুঝতেই পারিনি। ঋষি অশ্রুসিক্ত নয়নে তাকালো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে ওর। কাছের মানুষের মুখে এমন কথা সহ্য করা বড় দায়। ঋষি তবুও কিছু বলল না। সত্যি বলতে ওর বলার কিছু নেই। ঋষির শাশুড়ি এবার কান্নাজড়িত কণ্ঠে বলল, কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন আমার সন্তানের মাথার উপর থেকে বাবার ছায়া কেড়ে নিতে চেয়েছ? কি ক্ষতি করেছে উনি তোমার যে তাকে তুমি মেরেই ফেলছিলে অলমোস্ট? উনি আজ হসপিটালের বেডে মৃত্যুর সাথে প্রতি মুহূর্ত লড়ছে। আমি আমার মেয়ে আর তোমার মাঝে কোনো পার্থক্য করিনি, কিন্তু তার বদলে এই প্রতিদান দিলে? কেন করেছো এমনটা? ঋষি কিছু বলল না। ওর বলার কিছু নেইও। সেদিন কি হয়েছিল ও কিছুই জানে না। সব কিছু ওর বোঝার পূর্বে হয়ে গেছে। যতক্ষণে ও বুঝেছে ততক্ষণে ও বুঝতে পেরেছে কাউকে ও মেরে ফেলেছে। কেউ ওর জন্য মৃত্যুর সাথে লড়ছে। ও কাকে কি বোঝাবে? কি করে বলবে ও ইচ্ছে করে কিছু করেনি? ও জানেই না কি থেকে কি হয়ে গেছে। শুধু জানে ও কাউকে খুন করার চেষ্টা করেছে। কিন্তু কে বুঝবে ওকে? কিভাবে বুঝবে ওর নিজ ইচ্ছে ও কাউকে কিছু করেনি? আরে নিজের শত্রুকেও তো এমন কিছু করার কথা ভাববে না, আর তো ওর হবু শ্বশুরকে। ঋষির নিস্তব্ধতা দেখে ওর শাশুড়ি চড়া গলায় বলল, তুমি যদি ভেবে থাকো তুমি খানবাড়ির বউ বলে বেঁচে যাবে তবে তুমি ভুল ভাবছ। আমি তোমাকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়ব, তোমাকে আমি ছাড়ব না। বলে উনি বেরিয়ে গেল আর ঋষি সেই স্থানে বসে পড়ল। নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয়নি। ওর মায়ের কথা খুব মনে পড়ছে। তিনি বিয়ের দিন সকালেও এই বিয়ে করতে ওকে নিষেধ করেছে, কিন্তু ও শোনেনি। তার কথা শুনলেই হয়তো ভালো হতো ওর। সায়ানের মা জেল থেকে বেরোতেই একজন এগিয়ে আসলো। পরনে ফর্মাল স্যুট, হয়তো মাত্রই অফিস থেকে ফিরেছে। সে এগিয়ে এসে বলল, তুমি এখানে আসতে গেলে কেন? আমি বলেছি না আমি পুরো ব্যাপারটা দেখে নিব, তোমার এতে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। সায়ানের মা বেশ চড়া গলায় বলল, কিভাবে তুমি দেখবে তা তো দেখতেই পাচ্ছি। পুরো জেলখানাকে 5 স্টার হোটেল বানিয়ে রেখেছ। বউয়ের ভালোই আদর যত্ন হচ্ছে তাহলে? সায়ানের কপালে ভাঁজ পড়ল। নিজের হাত শক্ত করে মুট করে বলল, এই বউয়ের জন্য কয়েকদিন আগেও আমাকে বকেছ মা। আমাকে জোর করেছ বাড়ি ফেরার জন্য। আজ এত তাড়াতাড়ি নিজের ব্যবহার বদলে ফেললে? তখন তার আসল চেহারা জানতাম না। না হয় একজন খুনি মেয়েকে আমার ছেলের বউ কখনো বানাতাম না। পুরো বিষয়টা নিয়ে এখনও তদন্ত চলছে মা। পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে, তাই তাদের উপরেই ছেড়ে দিই আমরা। না জেনে কোনো কিছু না বললেই খুশি হব। সব কিছু ওর এগেস্টে থাকা সত্ত্বেও তুই তাকে প্রোটেক্ট করছিস? এমন একটা মেয়ে তোর সহানুভূতির যোগ্য না শায়ান। আমি দেখে নেব বিষয়টা মা। তুমি দয়া করে আর এখানে এসো না। ওর সাথে কি করতে হবে না করতে হবে তা আমি ভালো বুঝি, তাই আমার উপর সম্পূর্ণটা ছেড়ে দাও। শায়ানের মা ছেলের জেদ সম্পর্কে ভালোই অবগত, তাই উনি কিছু রাগ দেখিয়েই চলে গেলেন। ওনার এই প্রথম মনে হচ্ছে শায়ানের প্রাক্তনই ওর জন্য ঠিক ছিল। এমন একটা খুনিকে তো আর ঘরে জায়গা দিতে হতো না। শায়ানের মা চলে যেতেই ওর গাড়ির দরজার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। আলতো সুরে বলল, তোমাকে আমি এত ঘৃণা করা সত্ত্বেও তোমাকে অন্য কেউ বাজে কথা বললে আমার আজও সহ্য হয় না। তোমার উপর করা কারো উঁচু গলাও আমার সহ্য হয় না। আমার মায়ের সাথে এই প্রথম আমি উঁচু গলায় কথা বলেছি, তাও শুধু তোমার জন্য। এই তুমি আমাকে কি বানিয়ে দিলে ঋষি? আজকাল নিজের উপর নিজেরই কোনো কন্ট্রোল থাকে না। এই ছাড়া এই প্রেম করবি? কথাটা বলতেই চারপাশে হাসি রোল পড়ে গেল। শাহেদ কাচুমাচু হয়ে সামনের দিকে তাকালো। কতগুলো মেয়ে ছেলে বেশ ঘাঁটি বেঁধে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সিনিয়র হবে। তাদের মাঝে সবচেয়ে ছোট দেখতে মেয়েটা এমন কথা বলে উঠল। শাহেদ আলতো করে চশমাটা ঠিক করলো। তারপর তাদের কথা গুরুত্ব না দিয়েই সামনে হাঁটা শুরু করলো, কিন্তু পড়ল বিপদে। সে মেয়েটি সামনে এসে হুট করে দাঁড়িয়ে পড়ল। তারপর কোমরে হাত রেখে বলল, এই কথার উত্তর না দিয়া কই যাও? জিগাইতাছি না প্রেম করবা কিনা? শাহেদ মেয়েটার দিকে এবার ভালো করে তাকালো। মেয়ের লম্বায় ওর কাঁধ পর্যন্ত পড়ে, অথচ দেখো পুরো ধানি লঙ্কা।
পরনে জিন্স আর টপস, তবে গায়ে কোনো ওড়না নেই। শাহেদের যেন ভ্রুকুচ গেল। ওর কাছে মেয়েটিকে হুট করেই অশালীন মনে হতে লাগলো। কেমন একটা গন্ডি টাইপ মেয়ে, হয়তো বড়লোক বাবার অতি আদরে বিগড়ে যাওয়া সন্তান। এইসব ছেলেপেলের সাথে মিশে হয়তো আরও নষ্ট হয়ে গেছে। কথায় আছে না, একটা পচা আমের সংস্পর্শে বাকি আমগুলোতেও পচন ধরে। এইটুকুন একটা মেয়ে কিনা ওকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তাও আবার এইভাবে। ওর ইচ্ছে করছিল মেয়েটাকে কষিয়ে এক চর মারতে, কি অভদ্র। কিন্তু মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা ওর বাবা মা ওকে দেয়নি। শাহেদ জল শক্ত করে হাঁটা শুরু করলো। সবার সাথে কথা বলা আসলে উচিত নয়। কিছু মানুষ তোমার অ্যাটেনশন ডিজার্ভই করে না। শায়দ একটু দূরে যেতেই সবাই মেয়েটির দিকে তাকিয়ে হাসা শুরু করলো। একটা মেয়ে বেশ ভাব নিয়েও বলল, কিরে চন্দ্রী, তোর রূপের আগুনে নাকি সবাই ঘায়েল হয়ে যায়? সামান্য একটা বোকা ছেলেকেও তো ফাঁসাতে পারলি না। আরে ফাঁসবে। ছেলেদের চরিত্র সম্পর্কে পিএইচডি করা আছে বুঝলি। সামনে সুন্দরী মেয়ে দেখলে তাদের দিকে নজর দিবে না এমন ছেলে এই শতাব্দীতে খুঁজে পাওয়া যায় না। প্রথমে সাধু সন্ন্যাসী সবাই সাজে, কিন্তু সুযোগ পেলে আসল রূপ দেখায়। এমন হার্ড টু গেট ছেলেদের কিভাবে আয়ত্ত করতে হয়, আই নো ইট ভেরি ওয়েল। চন্দ্রিকা বেশ তাচ্ছিল্য নিয়েই বলল, ছেলেদের উপর জমে থাকা তিক্ততার কারণেই ছেলেরা ওর কাছে টাইমপাসের মূল উপাদান মনে হয়। ছেলেদেরও সম্মান করে না, কারণ ওর মতে তারা সম্মানের যোগ্যই নয়। চন্দ্রিকা গাছের নিচে থাকা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো। বন্ধুদের দিকে ফিরে তাকালো না। আসলে এরা কেউ ওর আসল বন্ধু নয়। ওদের পেছনে সে কম টাকা খরচ করেনি, তাই হয়তো এখনও চিপকে আছে। এই দুনিয়ায় ফায়দা ছাড়া কিছু হয় না। সবাই স্বার্থের জন্যই অন্যের সাথে থাকে। ও জানে এবং সব বুঝেও, কিন্তু টাইম পাসের জন্য কিছু তো করা দরকার। তাই এদের সাথে মিশে। হয়তো এদের সাথে থেকে বেঁচে থাকা মানবতাও বিকিয়ে যাবে, কিন্তু তাতে কি? ওর মন তো বেশ ভালো আছে। দূর থেকে একজন ফ্রেন্ড চিল্লিয়ে বলল, চন্দ্রী, পাবে পার্টি আছে, মনে আছে তো? আজ কিন্তু তোর ট্রিট। চন্দ্রিকা হাত নেড়িয়ে সায় দিল, তবে পেছনে ফিরে তাকালো না। প্রতিদিন ওর ট্রিটই থাকে, তবে বেশ ঘটা করে বলা আর কি। এদের সাথে থাকতে থাকতে ও কেমন একটা সেমলেস হয়ে গেছে। আজ একটা ছেলেকে প্রপোজ করে বসলো। যদিও ডেয়ার ছিল, তবে আজ থেকে 2 বছর আগে এটা হয়তো কল্পনাও করতে পারতো না ও। কিন্তু আজ দেখো, সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু ওই ছেলেটা অ্যাকসেপ্ট করেনি। হয়তো বেশ বোকা বলেই বুঝে উঠতে পারেনি। কিন্তু ও তো এত সহজে ছেড়ে দিবে না। ওই চাশমিশকে প্রেমের ঘোল তো খাইয়েই ছাড়বে। চন্দ্রিকা বাঁকা হেসে বলল, চাশমিশ, সি ইউ সুন। রুশি ফ্লোরে বিছানো মাদুরে বসে বসে টুপি বুনছে, কিছুটা বেবি পিঙ্ক কালার। ওর হিসেব মতে ওর বেবি হতে হতে প্রায় শীতকাল। তখন কনকনে শীতে কাজে দেবে এগুলো। অদ্ভুত হলেও সত্য, রুশি যে কিনা প্লেটের পানি ফেলেছে কিনা সন্দেহ, কিন্তু 2 বছরের সংসার অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে ওকে। হাত পুড়িয়ে রান্না করা যেমন শিখেছে, তেমনি অনেক হাতের কাজও শিখেছে। প্রায় অবসরে এটা ওটা বানাতো, এমনকি শায়ানের শার্টে কারুকাজও করেছিল। শায়ান সবসময় প্লেন শার্ট পরে, তাও ডিপ রঙের। এটা দেখে রুশিকে শান্ত গলা জিজ্ঞেস করেছিল, এটা ও করেছে? রুশি ভয়ে কিছু বলেনি। শায়ান কিছু না বলে সেটা নিয়ে বের হয়ে নিজের রুমে যায়। তখন তারা আলাদা রুমেই থাকতো। শাশুড়িমা এসে এক রুমে থাকার জন্য বাধ্য করেন। ওর জানা মতে সেদিন সে শার্টটা ও ফেলে দেয়নি, কিন্তু পরে ফেলে দিয়েছে কিনা জানা নেই। রুশি শায়ানকে পাঞ্জাবিও গিফট করতো মাঝে মাঝে, কিন্তু শায়ান কখনো সেগুলো ছুঁয়ে দেখেনি, তবে ফেলেও দেয়নি। নিজের আলমারি পুরে কি মজা পায় কে জানে। এই কয় বছরে শায়ান নামক মানুষটিকে ওর বেশ চেনা হয়ে গেছে। তার কী পছন্দ কী অপছন্দ আর কিসে খুশি থাকে, শায়ান নিজের অনুভূতিগুলো একদমই প্রকাশ করে না। সে কোনো কিছু অসন্তুষ্ট কিংবা বিরক্ত হলে তার ভ্রু হালকা কুঁচকে তাকায়, আর খুশি হলে শীতল চাহনিতে তাকায়। না হয় বাকিটা সময় একদম অনুভূতি শূন্য থাকে। তবে রেগে গেলে মুখ লাল হয়ে থাকে আর সব কিছু ভাঙচুর করা শুরু করে দেয়। শায়ানকে ও 2 বার রেগে থাকতে দেখেছে। এই তো কিছুদিন আগে একবার, আর ওর হলুদের দিন। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। না চাইতেও ও শায়ানকে নিয়ে ভাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও শায়ানকে ছাড়া অন্য কিছুই ভাবনায় আসে না। 7 বছর, 7 বছরের ভালোবাসা মুহূর্তে ভোলা হয়তো সম্ভব নয়, কিন্তু শায়ানের দিকে আঙুল তুলতে পারছে না। কারণ নিজের বাবাকে যে খুন করতে চেয়েছে তাকে কেউ মেনে নিতে পারবে না, কিন্তু ও তো কিছু ইচ্ছে করে করেনি। ওর শুধু একটাই অভিযোগ, শায়ান যদি তার প্রাক্তনকে এতই ভালোবাসতো তাহলে ওকে বিয়ে করলো কেন? শায়ান চাইলেই পারত এই বিয়েটাকে না করে দিতে, কিন্তু সে করেনি, বরং তার সম্মতিতেই সবটা হয়েছে। রুশি জানে ও শায়ানকে খুব সহজেই ছেড়ে দিচ্ছে। অ্যাটলিস্ট ও তো পুরো বিষয়টা জানার অধিকার রাখে। ওকে সুন্দর করে বললেই হয়তো হতো।
পরকীয়ার প্রয়োজন ছিল না। সত্যি বলতে একটা সময় রুশির মনে হয়েছিল সায়ান ওকে মেনে নিয়েছে, কারণ সায়ান ওর সাথে খারাপ ব্যবহার করতো না কিংবা ওকে অসম্মানও করতো না, শুধু একটু দূরে থাকতো ওর থেকে, যার সাথে মানিয়ে নিয়েছিল। সায়ান সবসময় কম কথা বলতো সবার সাথেই, আর সবার থেকে একটু দূরেই থাকতো। প্রয়োজন ব্যতীত ওকে কথা বলতে কখনো হয়তো দেখেনি। রুশি 7 বছরের পরিচয়ে ওই সায়ানকে কখনো হাসতে দেখেনি, সবার থেকে কেমন একটা দূরেই থাকতো ও। তাই রুশি মনে হয়েছিল সব কিছুই ঠিকঠাক আছে, মানুষটা এমনি হয়তো। কিন্তু চোখের সামনে সায়ানকে অন্য নারীর সাথে দেখে রুশির সব ভুল ভেঙে গিয়েছে। ও সায়ানের অনুভূতি শূন্য চেহারায় অনুভূতি সমাহার দেখেছে। ও চোখে মুখে সহানুভূতি ছিল, সাথে একরাশ চিন্তা, হয়তো নিজের সন্তান বলে। সায়ানের মতো কঠোর হৃদয়ের মানুষের মনেও অনুভূতির সঞ্চার ঘটিয়েছে। রুশির হুট করে মনে হলো ও কেন ছেড়ে দিল হাল, কেন অন্য নারীকে ওর বিয়ের মাঝখানে আসতে দিল। যদি সে সায়ানের প্রাক্তন কিংবা বর্তমান হয়েও থাকে, সে তো বাইরের নারী, তাই না? রুশির সম্মান তো তার থেকে বেশি। আর যাই হোক, সায়ান নিজের স্ট্যাটাসের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না এক স্ত্রী থাকা সত্ত্বেও, আর এটাই তাদের উপযুক্ত শাস্তি, তাই না? ওর গর্ভেও তো সায়ানের সন্তান। ওর সন্তান কি তাহলে বাবা ব্যতীত জন্ম নেবে না, কিংবা বড় হবে না? নিজের সন্তানের মাথার উপর থেকে বাবা নামক ছায়া কেড়ে নিচ্ছে। বড় হয়ে সে যদি জিজ্ঞেস করে আমার বাবাকে, কি জবাব দিবে রুশি? অন্তত সায়ানের তো অধিকার আছে তার সন্তান সম্পর্কে জানার। আর যাই হোক, পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে ফেলে দিতে পারবে না, হয়তো সায়ানও তাই। সায়ান কঠোর হৃদয়ের, তবে নিষ্ঠুর নয়, সেটাও জানে। না হয় রুশির সাথে একই ছাদের নিচে 2 বছর সংসার করতে পারতো না। রুশি ঠিক করলো আজ সাহিল দেখা করতে আসলেও সাহিলকে এই বিষয়টা জানাবে। সাহিল সায়ানের সবচেয়ে বিশ্বস্ত লোক, আর রুশি তাকে খুব বিশ্বাস করে, তাই তাকে কিছু বললে তা অবশ্যই সায়ান অবধি পৌঁছাবেই। রুশি উঠে দাঁড়াতে চাইল, কিন্তু উঠতে পারল না। মাথা চেপে বসে পড়ল। চোখ দুটো হুট করেই যেন অন্ধকার হয়ে আসছে, কিন্তু আশেপাশের আওয়াজ ঠিকই কানে আসছে। কেউ একজন খুব ধীর গলায় বলছে, মিস্টার খান, আপনি যেমন বলেছেন তেমনটাই করেছি আমি। একবার হসপিটালে নিতে পারলে বাকি কাজটা হয়ে যাবে। রুশি অবচেতন মনে নিজের পেটে হাত রাখল। পুরো বিষয়টা না বুঝলেও ওর মনে হলো কিছু একটা বাজে হতে যাচ্ছে ওর আর ওর সন্তানের সাথে। মিস্টার খান বলতে কাকে বোঝাচ্ছে সে? সায়ান? খুব কষ্টে রুশি চোখে মেলতে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চোখে যেন একরাশ ঘুম। চোখ কিছুতেই মেলতে পারছে না, তবে কিছু একটার খটখট আওয়াজ কানে আসছে। রুশি হাত পা নাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কিছু একটা যেন চেপে ধরে আছে ওকে। খুব কষ্টে চোখে মেলে তাকালো শঙ্কায়। চোখ খুললেই নিজেকে অচেনা ঘরে আবিষ্কার করলো। হাত পা নাড়াতেই দেখলো ওর হাত পা আটকানো, হসপিটালের ছোট্ট বেডটির সাথে শিকল দিয়ে লক করা। পাশে তাকাতেই দেখলো কেউ একজন খুব যত্ন সহকারে তালাগুলো খোলার চেষ্টা করছে। ছেলেটি মাস্ক পরা। তবুও রুশির চিনতে কষ্ট হয়নি। রুশি কিছু বলতে যাবে, তখনই বুঝতে পারল মুখ বাঁধা। শব্দ ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হলো না। রুশির গঙ্গনের শব্দে সে ওর দিকে তাকালো, তারপর ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে বলল, শব্দ করো না, না হয় ওরা টের পেয়ে যাবে। তুমি নিঃশব্দে সব কিছু দেখতে থাকো, আমি তোমাকে এখান থেকে সাবধানে বের করে নিয়ে যাব, টেনশন করো না। রুশি আর শব্দ করল না। ওর যতটুকু মনে পড়ে ও জেলের রুমে ছিল, নিজের সন্তানের জন্য পরম যত্নে সোয়েটারের টুপি বুনছিল। হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল, আর জ্ঞান ফেরার পর এই হসপিটালের বেডে। তার মানে ও ভুল কিছু শুনেনি, বরং ওকে কেউ ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, হসপিটালে কেন নিয়ে এসেছিল? অ্যাবর্শন করানোর জন্য? সায়ান সব জেনে গেছে, তাই না? ওর প্রাক্তন তাহলে সব বলে দিয়েছে, আর ও এই বাচ্চা চায় না? রুশি এবার কিছু হাসলো, যদিও শব্দ হয়নি। যেখানে সায়ান ওকেই কখনো চায়নি, সেখানে ওর বেবিকে কেন চাইবে? ছেলেটি খুব কষ্টে একটা তালা খুলল, তারপর মৃদু সুরে বলল, তুমি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? অপারেশন করে তোমার একটা কিডনি নিবে বলে। আর জানো এই পুরো ব্যবস্থা কে করেছে? তোমার প্রাণপ্রিয় হাজব্যান্ড মিস্টার সায়ান জামিল খান। বিশ্বাস হচ্ছে না তো? ওয়েট। বলে ফোন বের করে হালকা আওয়াজে একটা রেকর্ডিং ছাড়ল, যেখানে একজন অপরিচিত লোকের কণ্ঠ শোনা যাচ্ছে, যে খুব বিনয়ের সাথে বলছে, মিস্টার খান, চিন্তা করবেন না, আপনার ইচ্ছে অনুযায়ী আমরা সব ব্যবস্থা করেছি। পেশেন্ট আপাতত একটু উইক, তাই আমরা স্যালাইন দিয়ে রেখেছি। স্যালাইন শেষ হলে উনি কিছুটা সুস্থ হবে, আর কয়েক ঘন্টা পরে হুঁশ ফিরে আসবে। তখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবো অনায়াসে, আর অ্যানেস্থেসিয়া দিলে রোগীর কোনো মৃত্যুর ঝুঁকিও থাকবে না।
অপর পাশ থেকে কোনো শব্দ শোনা গেল না, কিন্তু ওই একই কণ্ঠে আবার বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমরা পুরো সেফটির সাথে সবটা করব, কেউ জানতে পারবে না, আর রোগীর কোনো ক্ষতিও হবে না, আপনি নিশ্চিত থাকুন। তারপর আর কিছু শোনা গেল না। সবটা শুনে ঋষি বুঝতে পারল ওকে এখানে অ্যাবর্শনের জন্য নিয়ে আসা হয়নি, কিন্তু ওর বেবি কি সেফ থাকবে? জায়ান কি জানে ও প্রেগন্যান্ট? যদি জানে তাহলে এরপরও কি করে ওকে এই সার্জারি রুমে পাঠায়, আর কারো অনুমতি ছাড়া? তার কিডনি ডোনেট করা ইলিগ্যাল। ঋষির রাগ হলো প্রচণ্ড রাগ। ঋষিকে জেলখানায় রেখেও তার শান্তি হয়নি, বরং এখন ওর কিডনি ওর অনুমতি ছাড়া ডোনেট করতে চায়। যদি ওর বাচ্চার কিছু হয় তাহলে তো ঋষি মরেই যাবে। এবার ছেলেটি আবারও খুব সাবধানে বলল, এবার বিশ্বাস হলো তো? তবে মজার বিষয় কি জানো, এখানে তোমার শুধু কিডনি ট্রান্সপ্লান্ট হবে না, বরং তোমার গর্ভে যে একটু একটু করে বড় হচ্ছে তাকে সরিয়ে ফেলা হবে। তা হয়তো মিস্টার খান নিজেও জানে না। খুব করে বলেছিলাম তোমায় এই বিয়ে করো না, কিন্তু শুনলে কই? আমরা সবাই ওই ছেলের আসল চেহারা দেখতে পেলেও তুমি এই 2 বছরে কি একটু খুঁতো দেখোনি? তোমাকে জেলে পাঠিয়ে সে দমে যায়নি, বরং হি ইউজ মেকিং ইউর লাইফ হেল। ঋষি শান্ত চাহনিতে তাকিয়ে রইল, কিন্তু সত্যি বলতে অ্যাবর্শনের কথা শুনে ওর আত্মা কেঁপে উঠলেও ও কোনো রিয়্যাক্ট করতে পারল না। সামনের জন্য সে মানুষটা যে ভালো না সেটা বুঝতে পেরেছিল, কিন্তু ও কেন বুঝতে পারেনি? ভালোবাসে এত অন্ধ হয়ে গিয়েছিল যে ও কয়লাকে হিরে ভেবে এতকাল যত্ন করে এসেছে। সায়নের ভালোবাসা ডিজার্ভ করে না, একদমই না। না হয় ওর এত স্যাক্রিফাইসের পরেও কি করে পারলো এমনটা করতে? ও তোমাকে তো বলাই হয়নি, এই কিডনি সে তার নিজের বাবার জন্য তোমার হয়ে ডোনেট করছে। মিস্টার খানের একটা কিডনিতে ফেলিওর দেখা দিয়েছে, আর আনফর্চুনেটলি তুমি তার আইডিয়াল ডোনার। তারপর কিছুক্ষণ পরেই কিছু আশ্বস্ত কণ্ঠে বলল, চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আমি তোমার সাথে কিছু হতে দেব না। লুসি ইশারা করে নিজের মুখের টেপটা সরাতে বলল, আর সরাতেই বলে উঠল, তোমার কিছু করতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। আমি তাকে মারার চেষ্টা করেছি, তাই আমি তার কাছে বাধিত। এই কিডনি ডোনেট করার মাধ্যমে হয়তো আমি তার প্রতি করা অন্যায়ের দায়ভার ঠেকাতে পারবো। তুমি চলে যাও এখান থেকে। যেহেতু খুব লুকিয়ে কাজটা করা হচ্ছে, তাই ধরা পড়লে তোমার ক্ষতি হবে। ঋষির কণ্ঠে অভিমান স্পষ্ট, কিন্তু সেই ব্যক্তিটি তোয়াক্কা করল না। তার কড়া গলায় বলল, তুমি সেই দিনও আমার কথা শোনোনি, আর আজও শুনলে না। কিন্তু সেই দিন যেদের কাছে হাল ছেড়ে দিয়েছি বলে আজও ছেড়ে দিব তা কিন্তু নয়। আমার কাছের মানুষদের আমি একটু আঁচও লাগতে দেব না। সব সময় একটা কথা মনে রেখো, আজও তোমাকে পাওয়ার আশায় কেউ একজন প্রতিনিয়ত বাঁচে। তুমি তার সাথেই হয়তো অনেক ভালো থাকতে। কথা বলে সে কিছু একটা ঋষির ঘাড়ের কাছে লাগালো। হালকা ব্যথায় ঋষির কপাল কুঁচকে এলো। হঠাৎ সব কিছু অন্ধকার হওয়া শুরু করলো। ঋষি শেষ মুহূর্তে শুধু শুনতে পেয়েছে সে মৃদু সুরে বলছে, সরি। চন্দ্রিকা আজ গাড়ি ছাড়াই বেরিয়ে পড়েছে ক্লাব থেকে। সে 12টায় এসেছিল এখানে, প্রায় বিকেল 5টা বাজলো বলে। ও নিজের পরনে থাকা হাই হিল খুলে সেটা হাতে নিয়ে হাঁটা শুরু করলো। বন্ধুরা সবাই হয়তো এখনও ওয়াইন গিলছে, কিন্তু সত্যি বলতে এসব ওকে টানে না। ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে ঘুরলেও মদের বোতল ছুঁয়েও দেখেনিও। এসব জিনিস ওকে টানে না। যদিও বুদ্ধি আজ রসাতলে, তবুও যেটুকু বেঁচে আছে তা দিয়ে এতটুকু হলেও বুঝে যে মাদক আসক্ত হয়ে দুঃখ ভোলা যায় না, বরং দিন দিন আরও কষ্টে জর্জরিত হয় মানুষ। চোখের সামনে একজনকে দেখেছেও ওয়াইনের নেশায় রাত পার করলেও মনের কষ্ট ভুলে থাকতে পারেনি, বরং কষ্টগুলো প্রায়ই রক্তের ন্যায় তাজা হয়ে ওঠে। চন্দ্রিকার মনে হলো বহুদিন তার সাথে কথা হয় না, কিন্তু তার কি ওর জন্য সময় আছে? ও কখনো একটি সিগারেটও ছুঁয়ে দেখেনি। তাই এইসব নেশায় নিজেকে ভোলা গেলেও কষ্টগুলোকেও ভোলা যায় না। তাই গিলে কী লাভ? রাস্তার পাশ ধরে গন্তব্যহীনভাবে হাঁটছে ও। আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ভাবছে হয়তো পার্টি ড্রেস পরে এইভাবে রাস্তায় কেন, কিন্তু ওর তাতে কি? আজকাল নিজেরটা ছাড়া অন্যের ব্যাপারে ভাবার সময় নেই ওর। পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা লোক বলে উঠল, এসব মেয়েদের জন্যই সমাজটা নষ্ট হয়। একজনে দেখা দেখি আরেকজন বেহায়াপনা শিখে ছেলেদের মাথাগুলো এরাই খায়, তাই তো সমাজে এত সব ঘটনা ঘটে। চন্দ্রিকা কান দেয়নি। যেই সমাজে তথাকথিত ভদ্ররা নোংরা কাজগুলো মুখোশের আড়ালে অনায়াসে করে বেড়ায়, সেইখানে ও না হয় অভদ্রই থাকুক, আর যাই হোক মুখোশের আড়ালে নিজের আসল রূপ তো লুকায়নি। ও সামনে এগোতেই মনে হলো পরিচিত একটা মুখ দেখতে পেল। ও দ্রুত হেঁটে তার কাছে গেল। মনে মনে ভাবতে লাগলো ও ওই এলাকায় কী করছে, কিন্তু সামনে যেতেই দেখতে পেল ছেলেটির কপাল গড়িয়ে রক্ত পড়ছে। ও কারণ জিজ্ঞেস করতে চেয়েও করল না, বরং অন্য কিছু বলল, এই চাশমিশ, চশমা কই তোমার? আর এই এলাকার নাকি তুমি?
চোখের সামনে সেই বিরক্তিকর মেয়েটিকে দেখে শাহেদের বিরক্তি যেন আকাশ ছোঁয়া। ও পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে থমকে গেল। তারপর মৃদু সুরে বলল, আমি এই এলাকার। চন্দ্রিকা ফট করে বলল, বাহ, ভালোই তো। তাহলে প্রায়ই তোমার সাথে হুটহাট দেখা হওয়ার চান্স বেশি। তা কার সাথে মারপিট করে এই হাল তোমার? যদিও মারতেই না পারো, তবে লাগতে যাও কেন? সেই তো মার খেয়ে এলে। শোনো, শুধুমাত্র যদি কেলাতে পারো ধুমসে, তবেই লাগতে যাবে, বুঝলা? আসো, ব্যান্ডেজ করে দিই। বলে শাহেদের কাঁধে হাত রাখল। শাহেদ ঝেড়ে ফেলে দিতে চাইলেও নিজেকে কন্ট্রোল করলো। তারপর আলতো সেরে বলল, ঠিক আছে। চন্দ্রিকার মুখের হাসি প্রশস্ত হলো। না, এখন আর আগের মতো মন খারাপ নেই। এই চশমিশ কি মন ভালো করার ম্যাজিক জানে নাকি? মিস্টার খান, ইয়োর ওয়াইফ ইজ মিসিং। কথাটা শুনতেই শায়ান শোয়া থেকে উঠে বসে পড়ল। এই কয়দিন বেশ বিজি থাকায় ঠিকমতো ঘুম হয়নি, যাতে মাথায় খুব পেন হচ্ছিল। ফাইনালি যা নিয়ে বিজি ছিল তা সলভ হওয়াতে ঘুমের ওষুধ খেয়ে গতকাল রাতে ঘুমিয়েছিল। 6 ঘন্টা পর ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব বেশি টায়ার্ড থাকাতে হয়তো উঠতে পারেনি। ঘুম ভাঙতেই স্বভাবগতভাবে ও নিজের পাশটা চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখছিল, কিন্তু কিছু ফিল না হওয়ায় চমকে পাশে তাকালো। প্রায় প্রতিদিনই অর্ধজাগ্রত অবস্থায় হাত রাখতে পাশে একজনকে শুয়ে আছে সেটা ফিল করতে পারত, আর এটা শায়ানের রোজকার অভ্যেস হয়ে গেছে। তাই তো রুশি নেই আজ প্রায় 15 দিন, তবুও ও অজান্তে নিজের পাশটা হাতড়ে দেখে। শায়ান নিজের অজান্তেই একটু ভ্রুকুচকে ফেলল। বিষয়টা ও একদমই পছন্দ করেনি। ঘুম ভাঙার পর রুশিকে দেখা ও রোজকার অভ্যেস যা বদলানো যাবে হয়তো বদলাতে চায় না। তাই রুশির ঘুমন্ত মুখে আলাদা মায়া কাজ করে, যা দেখলে সকাল সকাল ওর মুড ভালো হয়ে যেত। যদিও প্রকাশ করা হয়নি, কিন্তু ঘুমন্ত রুশিকে দেখতে ওর বেশ ভালো লাগতো। এই 29 বছরের জীবনে কম নারী দেখেনি। দেশে বিদেশে সুন্দর নারীদের অভাব নেই, কিন্তু কেউ ওকে সেইভাবে কোনোদিন টানেনি। তাদের অশালীনতা কিংবা অতীব ফ্যাশনেবল সৌন্দর্যের প্রতি ওর আগ্রহই জমেনি। রুশি ওর দেখা সবচেয়ে সুন্দর নারী নয়। বাঙালি নারীদের যতটা সুন্দর হলে শালীন এবং মায়াবী লাগে, ঠিক ততটাই সুন্দরও। তবে ওর বিশেষত্ব হচ্ছে ওর ধৈর্য আর সহনশীলতা। রুশি খুব সুন্দর করে ধীর কণ্ঠে কথা বলে। রুশিকে কখনো ও চেঁচাতে দেখেনি, তাই রুশি কথা বললে আর যাই হোক শায়ান কখনো বিরক্ত হয়নি। ওর কণ্ঠ এতটাই সুন্দর যে কোনো প্রেমিক বারবার প্রেমে পড়তে বাধ্য হবে। শায়ানের সে হৃদয় থাকলে হয়তো কবে সেই শ্রুতিমধুর কণ্ঠের প্রেমে পড়ে যেত। যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সে প্রকৃত সুন্দর। হুমায়ুন আহমেদের এই উক্তি অনুযায়ী রুশি বেশ সুন্দরী। রুশি একমাত্র নারী যাকে ও ঘুমন্ত অবস্থায় দেখেছে, আর সেই চেহারার দিকে তাকিয়ে রোজ রোজ আফসোস করেছে। ওর মনে হতো যে খুব বেশি কি ক্ষতি হতো যদি রুশি ওর বাবাকে মারতে না চাইতো। শায়ানের মাঝে মাঝে বিশ্বাসই হয় না এই মায়াবী চেহারার মেয়েটি কাউকে খুন করার চিন্তাও করতে পারে, কিন্তু নিজের চোখে দেখা জিনিসকে কেউ অবিশ্বাস কী করে করে? ও যতই ইনভেস্টিগেশন করুক না কেন, সকল প্রমাণ রুশির বিরুদ্ধে। তাছাড়া নিজে সব কিছু নিজের সামনে দেখেছে, তবুও কোথাও একটা ওর হৃদয় বিষয়টা মানতে রাজি নয়। এই 2 বছরও সব দিক দিয়ে চেষ্টা করেছে, কিন্তু না ও রুশিকে ক্ষমা করতে পেরেছে, আর না রুশিকে শাস্তি দিতে পেরেছে। মাকে খুব বড় গলায় বলেছে ও সবটা দেখে নেবে, কিন্তু সবশেষে রুশির শাস্তি ব্যতীত আর কোনো রাস্তাই ওর সামনে খোলা নেই। ও এখন খুব করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক। আগে থেকে আরও বেশি করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক। এটাই হয়তো একমাত্র উপায় রুশির শাস্তি কমানোর। এখন ওর বাবার কিডনি ট্রান্সপ্লান্ট ঠিকমতো হলেই হয়, তাহলে ওনার সুস্থ হওয়ার চান্স বেশি, আর হয়তো রুশিকে বাঁচানোরও। শায়ান নিজের ফোনটা হাতে নিল আর দেখল সাহিলের নাম্বার থেকে প্রায় 15টার উপরে মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই হয়তো শুনতে পায়নি। শায়ান কল ব্যাক করতেই সাহিল দ্রুত গলায় বলল, রুশি মিসিং। কিন্তু এটা কিভাবে সম্ভব? রুশি কোথায় যাবে? ওর বাবা মায়ের বাসায়? তাহলে তারা কি? শায়ান ধীর গলায় বলল, ওর বাবা মায়ের বাসায় খোঁজ নিয়েছ? স্যার, কিন্তু উনি সেখানে নেই। এমনকি কোনো আত্মীয় স্বজন কেউ রুশি ভাবির হদিশ জানে না। আমি সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে যেন হুট করে গায়েব হয়ে গিয়েছে, কিংবা কেউ খুব যত্ন সহকারে তাকে সরিয়ে ফেলেছে। শায়ান কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হুট করেই দৌড়ে বেরিয়ে পড়ল। চেহারায় বিষণ্ণতা আর কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা খুব নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে। কিছুক্ষণ পূর্বের অনুভূতি শূন্য মানুষটির চেহারায় যেন অনেকগুলো অভিব্যক্তি একসাথে প্রকাশ পেল। শায়ানকে এভাবে হুট করে নামতে দেখে রিমি খুব অবাক হলো, কিন্তু কিছু বলার আগেই ঝড়ের গতিতে শায়ান যেন হাওয়া হয়ে গেল। রিমি শায়ানকে সবসময় ফর্মাল স্যুটে দেখতে অভ্যস্ত, তাই
হুট করে ট্রাউজার আর টি শার্টে দেখে বেশ চমকালো। শায়ান যতই বিজি থাকুক নিজেকে সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করে, কিন্তু এই প্রথম নিজের দিকে খেয়াল করার সুযোগই পায়নি মনে হচ্ছে। রিমি নিজের কাজে মনোযোগ দিল। ওর কাছে আজকাল কিছুই ভালো লাগে না। রুশির সাথে সারাদিন কত মজা করে থাকতো। রুশিকে নিজের আপন থেকে কম ভাবে না ও, কিন্তু হুট করে পুলিশ রুশিকে অ্যারেস্ট করাতে ও চমকে গিয়েছিল। কিন্তু ওর কিছু বলার ছিল না। ও কাজের লোক মাত্র এই বাড়ির। ওর কথার কি দোয়ানা দাম দিবে কেউ? তবে রুশির জন্য বেশ কষ্ট হচ্ছে। মেয়েটা সেই শুরু থেকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, তার উপর এখন আবার এত সব ঝামেলা। রিমি বিশ্বাসই করে না রুশি ভুল কিছু করতে পারে। এই সাহেব নিশ্চয়ই ম্যাডামকে তাড়ানোর জন্য প্ল্যান করেছে। রিমি বিষণ্ণভাবে খাবার চড়ালো। এই খাবার সাহেব মুখে দেবে কিনা সন্দেহ। সাহেবকে আগে খুব ভালো মানুষ মনে হলেও ইদানিং সে রিমির দুই চক্ষের বিষ। পেটের দায়ে পড়ে আছে আর কি। ও চায় ম্যাডাম সহি সালামতে আবার ফিরে আসুক। শায়ান খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। বহুদিন পর গাড়ি চালানোতে ঠিক ব্যালেন্স রাখতে পারছে না। একসময় ও রেসার ছিল, কিন্তু সে অভ্যেস ত্যাগ করেছে বহুদিন হয়েছে। কিছু কিছু চলে যাওয়ার পর তাদের সাথে গড়ে ওঠা অভ্যেসগুলোও চলে যায়। শায়ান দ্রুত গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকল। সাহিল গেটেই দাঁড়িয়েছিল। শায়ানের এরূপ বিধ্বস্ত অবস্থা দেখে একটু অবাকই হলো, তবে কিছু বলল না। শায়ানকে ফলো করতে থাকলো। শায়ান জামিল খানের এই অবস্থা দেখে অনেকে হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু শায়ানের তাতে কোনো মাথা ব্যথা নেই। ও দ্রুত ভিতরে গিয়ে একজনের কলার চেপে ধরল, তারপর কড়া গলায় বলল, সব কিছুর দায়িত্ব সুন্দরভাবে দিয়েছিলাম তোমায়। বলেছিলাম সাবধানে ওকে দেখে রাখতে। এত কিছুর পরও হাউ ক্যান শি বি মিসিং অল অফ এ সাডেন? তোমাদের টাকা দিয়ে পুষি কেন আমি? সেই লোকটি কাপা গলায় বলল, স্যার সব কিছু ঠিকই ছিল, কিন্তু হুট করে কি করে যে কি হয়ে গেল বুঝলাম না। এমনকি সিসি ক্যামেরাগুলো ডিজেবল করা। নো ট্রেস অফ হার, শি জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ব্লিক। শায়ান রাগে যেন ফেটে পড়ল। এই মুহূর্তে অজানা ভয় যেন ওকে গ্রাস করতে থাকলো। ও শান্ত গলায় বলল, যদি 24 ঘন্টার মধ্যে ওর কোনো খোঁজ না পাই, তাহলে তোমার খোঁজ এই দুনিয়ার কেউ পাবে না। আমি ওকে আমার সামনে সহি সালামত দেখতে চাই উইথিন 24 আওয়ার্স। কথাটা বলে শায়ান বসে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল রুশির কোনো নাম নিশানাও নেই, অথচ ওর কানে এখনও রুশির আওয়াজ বাজছে। ঘৃণা, অজানা অনুভূতি আর ভয় সব কিছু যেন একসাথে ফিল করতে পারছে ও। রুশি চোখ মেলে তাকাতেই নিজেকে একটা সুন্দর কামরা আবিষ্কার করলো। খুব গোছানো, ছোটোখাটো, কিন্তু বেশ সুন্দর। রুশি উঠে বসতে রান্নাঘর থেকে খটখট আওয়াজ আসতে লাগলো। ও ধীরপায়ে উঠে সেখানে গেল। সামনে পরিচিত মুখ দেখতে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে ওকে সেফলি এখানে নিয়ে এসেছে ও। ওর আর ওর বাচ্চার কোনো কিছুই হয়নি। কারণ যতটুকু মনে পড়ে রুশির এখানে আসার আগে ওর গাড়িতে হুঁশ আসে আর ও বুঝতে পারে ওর হালকা ব্লিডিং হচ্ছে, কিন্তু যেহেতু ওরা পালিয়ে যাচ্ছিল তাই অনেক দূর আসা পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়নি। রুশি ভেবেছিল ও ওর বাচ্চাকে হারিয়ে ফেলবে, কিন্তু উপরওয়ালার অশেষ কৃপায় এই যাত্রায় বেঁচে গিয়েছে। রুশি মুচকি হাসল। কাছের মানুষগুলো এমনই হয়। শত নিষেধের পরও নিজের জীবন বাজি রেখে কাছের মানুষকে বাঁচাতে উঠে পড়ে লাগে। রুশি আলতো সুরে বলল, পারবে না তুমি? দাও আমি রান্নাটা করে দিই। যে মেয়ে রান্নাঘরের আশেপাশেও ঘেঁষত না সে বলছে রান্না করবে? আমি চাই না এ বাসায় আগুন ধরে যাক। রুশি মাথা নিচু করে ফেলল। বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ও কোনো এক সময় ধনীর দুলালি থাকলেও সাংসারিক জীবন ওকে হাত পুড়িয়ে রান্না করা শিখিয়ে দিয়েছে। তাই এইসব এখন ওর কাছে আর কিছুই না। রুশিকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, তুমি কি আর একটু রেস্ট নাও। খাবার রান্না হলে আমি উঠিয়ে দিব। দুপুর 2টায় আমাদের ফ্লাইট, মনে থাকে যেন। কোথায় যাচ্ছি আমরা? কোথাও একটা, যেখানে শায়ান জামিল খানের ছায়াও তোমাকে খুঁজে পাবে না। রুশির মনটা কেঁপে উঠল। এই শহরে ওর বড় হওয়া, বেড়ে ওঠার কত শত স্মৃতি, কিন্তু সব ছেড়ে আজ চলে যেতে হবে, আর সেটা শুধুমাত্র শায়ানের জন্য। ও যা করেছে তা হয়তো ঠিক নয়, কিন্তু ও তো ইচ্ছে করে কিছু করেনি, অথচ শায়ান ওকে বাধ্য করেছে ও সব কিছু ছেড়ে চলে যেতে। ওকে জেলে পাঠিয়েও থেমে যায়নি, বরং ওর জীবন নরক বানিয়ে রেখে দিয়েছে। ওর জন্য রুশিকে পালিয়ে যেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর বেবির অনেক বড় ক্ষতি হতো শায়ানের জন্য। ওর বেবিকে অলমোস্ট ও হারিয়ে ফেলতো। ও আর যাই হোক, এসবের জন্য শায়ানকে কোনোদিন ক্ষমা করবে না। এই শহর ছাড়ার সাথে সাথে রুশি নামক মেয়েটা যেমন মরে যাবে, তেমনি শায়ান জামিল খানের জন্য তার হৃদয়ে থাকা সকল ভালোবাসাও মরে যাবে। বিশাল কেবিনটি জুড়ে বিভিন্ন আভিজাত্যের ছোঁয়া। এক একটি জিনিস শিল্পীরা খুব যত্ন নিয়ে বানিয়েছে।
সাজানো গুছানো একটি অফিস রুম, তবে সায়ানের বেশিরভাগ সময় এখানে কাটে। এতদিন রুশি ছিল তাই রাতে ফিরত, এখন সেও নেই। পুরো ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে। ঘরে কারো হাসির শব্দ নেই, কারণ উপরে মৃদু আওয়াজ কিংবা চুরির ঝনঝন শব্দ কানে এসে পৌঁছায় না। কেউ ওর সাথে কথা বলার নেই, কিংবা কেউ এটা বলার নেই যে খেয়ে নিন, না হয় পেটে ব্যথা হবে। সায়ান যদিও হোহা ছাড়া রুশির সাথে তেমন একটা কথা বলতো না, কিন্তু রুশি থাকলে তাও মনে হতো কেউ আছে ওর পাশে। আজকাল সেই বাড়িটাতে আর ফিরতে ইচ্ছে হয় না। মনে হয় সম্পূর্ণ বাড়িতে ও একা। খাবারগুলোও যেন বিষাদ লাগে। সে আগে স্বাদটা নেই। রিমিকে জিজ্ঞেস করতে সে বলে আগে দুপুরের খাবার রুশি নিজ হাতে রান্না করে পাঠাতো, কিন্তু এখন সেটা আর হয় না। খাবার খেতে নিলেই আগে স্বাদের কথা মনে পড়ে, সাথে রুশির কথাও। রুশি স্ত্রী হিসেবে সবচেয়ে উত্তম চয়েস। যে কেউ এইরকম কেয়ারিং নম্র শালীন বউ চাইবে, কিন্তু এক জায়গায় গিয়ে সায়ান বারবার থেমে যায়। রুশি ওর বাবাকে খুন করতে চেয়েছে, আর সেই কারণ রুশিকে অনেকবারও জিজ্ঞেস করেছে, কিন্তু রুশি কিছুই বলেনি। ও নিজের চোখে সবটা দেখেছে, তবুও ও বারবার চাইতো রুশি জোর গলায় একবার বলুক যে আমি এই খুন করিনি। তাহলে হয়তো ও বিশ্বাস করার চেষ্টা করত, কিন্তু রুশি বরাবরই মাথা নিচু করে থাকতো। ও স্বীকার করেনি যে ও খুন করেছে, কিন্তু অস্বীকারও করেনি হাজার চেষ্টা করেও এই ব্যাপারে ওর মুখ থেকে একটা শব্দও বের হয়নি। সায়ান চোখ বন্ধ করে ফেলল। মাথা হুট করে বেশ যন্ত্রণা করছে। অতীত বড় নিষ্ঠুর একটি জিনিস, যেটা তুমি বারবার ভুলতে চাইবে সেটাই তোমার মনে খঞ্জরের ন্যায় গেঁথে থাকবে। ওর জীবনটা খুব সিম্পল ছিল, আর 5টা ছেলের মতোই। বাবা অনেক বড় বিজনেসম্যান, তাই বাবার কোম্পানি ওকে সামলাতে এটাও ছোট থেকেই জানতো। তাই নিজেকে সেটার যোগ্য করে তোলার জন্য ছোট থেকে ও চেষ্টা করে গেছে। পড়াশোনায় ও সম্পূর্ণ মনোযোগ ছিল, তাই ক্লাস টপার ছিল। নিজেকে যোগ্য করার খেলায় এতটাই ডুবেছিল যে তেমন একটা বন্ধু তৈরি হয়নি একজন ছাড়া, সাহিল। সাহিল ওর থেকে 2 ক্লাস নিচে, কিন্তু সাহিলকে পড়াশোনায় হেল্প করতো বলে প্রায় ওদের কথা হতো, আর অদ্ভুতভাবে সাহিল ওকে বেশ বুঝতো। তাই সাহিলই একমাত্র মানুষ যে ওর পাশে এখনও আছে। আর 5টা ছেলের মধ্যে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ইচ্ছে ছিল নিজ থেকে কিছু একটা করবে, যাতে ওর বাবা রাজি না হলেও পরে অনুমতি দেয়, তবে শর্ত ছিল ওকে বিয়ে করতে হবে। যেহেতু লাইফে একসময় বিয়ে করতেই হবে, ও রাজি হয়ে গেল। যথারীতি ওদের এঙ্গেজমেন্ট হলো। ও মেয়েটাকে দেখেছে, খুব সুন্দর একজন বাঙালি মেয়ে। সায়ানের কাছে তাকে খারাপ লাগেনি। ও লাভ অ্যাট ফার্স্ট সাইটে কখনোই বিশ্বাস করে না। ওর মনে হয় একটা মানুষ একজন আরেকজনের সাথে থাকতে থাকতে একসময় প্রেমে পড়তে বাধ্য, আর স্ত্রী হিসেবে একসময় ওকে ভালোবাসতেই হবে। যথাসময়ে বিয়ের দিন তারিখ ঠিক হলো। মেয়েটি হলো সায়ানের বাবার একজন বিজনেস পার্টনারের মেয়ে। যতটুকু জানে মেয়েটা ওকে পছন্দ করে, এমনটা তার বাবাকে জানাতেই তার বাবা সায়ানের বাবাকে জানায়, আর তারপরে এই বিয়ের আয়োজন হয়। বিশাল আয়োজন বিয়েতে। 2 বড় শিল্পপতির ছেলে মেয়ে বিয়ে, তাই ধুমধাম করে তো হবেই। সায়ান মানুষ থেকে একটু দূরে থাকতে পছন্দ করে, তাই অন্যান্য ফাংশনগুলো থেকে দূরে ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হুট করে হলুদের দিন ওর বাবা হঠাৎ উধাও। টানা 7 ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন, তবে তার লাস্ট কল তিনি সায়ানের হবু বউ মানে রুশানীকে করেছিলেন, আর তার পূর্বে রুশানীর বাবার সাথে কথা বলেছিলেন, আর সায়ানের চাচা কথা অনুযায়ী সেখানে তাদের কিছুটা মন কষাকষি হয়, আর সায়ানের বাবা বেশ ধমকাচ্ছিলেন ওনাকে। প্রায় 7 ঘন্টা পর ওর বাবার ফোন থেকে ওর ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা থাকে, সায়ান তুই এই বিয়েটা করিস না। এই বিয়েটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ এই মেয়ে যাতে আমাদের বাড়ির চৌকাট না পেরোয়। সায়ান খুব দ্রুত সাহেলকে দিয়ে লোকেশন বের করে, যেটা ছিল রুশিদের একটা আন্ডার কনস্ট্রাকশন এরিয়ার ফ্ল্যাট। সায়ান কাউকে কিছু না জানিয়ে সেখানে যায়। প্রায় আধা ঘন্টা সেখানে পৌঁছালে ও দ্রুত সে ফ্ল্যাটের নিকটে যায়। দরজা ধাক্কা দিয়ে খুলতেই দেখে রুশি আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। ওর পরনের হলুদ শাড়িটা রক্তে মাখামাখি। ও ভেবেছে রুশির কিছু হয়েছে, তাই দ্রুত এসে রুশিকে চেক করতে থাকে, কিন্তু রুশি কাঁপা গলায় বলতে থাকে, আমি মেরে ফেলেছি। এই রক্ত, এই সব আমি কি করে করেছি? সায়ান ওর কথা থমকে গেল। তারপর সাহিলকে দ্রুত রুশিকে বের করতে বলে ও আশেপাশে চেক করতে লাগলো। সামনে একটা রক্তমাখা বড় ছুরি আর একটি রক্তমাখা বাঁশ দেখতে পেল। সায়ান ভয় পেয়ে ভেতরের দিকে যেতেই দেখল রক্তে ফ্লোর গড়াগড়ি খাচ্ছে। নিচে ওর বাবা নিষ্প্রাণ দেহে পড়ে আছে। সায়ান বাবা বলে চিৎকার করে কাছে যেতেই দেখল নিঃশ্বাস চলছে না, কিন্তু পালস চলছে। ও ভেবেছিল ওর বাবা হয়তো বাঁচবে না, কিন্তু হসপিটালে যাওয়ার পর বাবাকে বাঁচাতে পারলেও তার অতিরিক্ত ব্লাড ক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হলেও উনি কবে উঠবেন তার কোনো নিশ্চয়তা নেই। আদৌ উঠবেন কিনা তাও বলা যায় না।
ওদের খুশির আমেজে থাকা বিয়েবাড়ি হুট করে যেন শোকসভায় পরিণত হয়। একে একে সকল আত্মীয় স্বজন চলে যায়, শুধু থেকে যায় ওর মা, সাহিল আরও। রুশির বাবা মা দেখতে এলেও রুশি আসেনি। সায়ান প্রথমে কিছু না বললেও হসপিটাল থেকে সরাসরি রুশির কাছে যায়, কিন্তু রুশি ওর সাথে কথা বলবে না বলে সাফ মানা করে দেয়। সায়ান উপায়ন্তর না দেখে বিষয়টা ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু ওই দিন সেখানে রুশি এবং সায়ানের বাবা ব্যতীত আর কেউ ছিল না, তাই সত্যটা তারা ব্যতীত আর কেউ জানে না। রুশি মুখ খুলতে নারাজ, আর ওর বাবা মুখ খোলার অবস্থায় নেই। ধীরে ধীরে সায়ান কনফার্ম হয় যে ওর বাবাকে হত্যার চেষ্টা রুশি আসলেই করেছিল, এমনকি অলমোস্ট মেরে ফেলেছিল। কিন্তু রুশির মুখ থেকে ওর কিছু বের করা তো দূর, ওর সাথে দেখাই করতে পারেনি। তাই এই ঘটনার 1 মাস পর রুশিকে খুব সাদামাটাভাবে বিয়ে করে, আর অদ্ভুতভাবে রুশি রাজি হয়ে যায়। তারপর এই টপিকে রুশিকে যতই জিজ্ঞেস করুক, ও শুধু মাথা নিচু করে বসেছিল, আর ওর কাছে কোনো কিছুর প্রুফ ছিল না। ওর কোথাও একটা মনে হতো রুশি এমনটা করেনি, কিন্তু নিজের চোখের দেখাকে কি করে অস্বীকার করবে? আর রুশি যদি নাই করতো তাহলে ওর জোর গলায় বলতো আমি করিনি এমনটা। কিন্তু রুশি সবসময় মাথা নিচু করে বসে থাকতো, আর ওকে দেখে বোঝা যেত যে ও গিল্টি ফিল করছে। ও এই বিষয়টা নিয়ে খুব অনুতপ্ত, আর কাজটাও সত্যিই করেছে। সায়ান তাই রুশিকে প্রচুর ঘৃণা করতে চাইতো, কিন্তু আদৌ কি পেরেছে? সায়ান চাইতো রুশিকে অ্যাভয়েড করে চলে রুশি নিজে ওকে ছেড়ে চলে যাবে, তাতে ওরও আর রুশিকে কিছু করতে ইচ্ছে হবে না। কারণ আর যাই হোক, আদরের দুলালি ওর বাসায় এত কষ্ট করে কখনোই থাকবে না। কিন্তু ওকে অবাক করে দিয়ে রুশি শত ইগনোরেন্সের পরেও ওর সাথে থেকেছে। ওর সাথে এতটা ভালো ব্যবহার করেছে যে সায়ান প্রত্যেকবার অবহেলা করার পর নিজে আফসোস করত। প্রতিনিয়ত রুশিকেই কেন ওর বাবাকে হত্যার চেষ্টা করতে হলো? না হয় অর্ধাঙ্গিনী হিসেবে রুশি খুব একটা খারাপ নয়। ও খুব করে চাইতো রুশি যাতে চলে যায়, কারণ রুশিকে দেখলে ওর বাবার নিথর দেহের কথা মনে পড়তো, আর ওকে আরও বেশি ঘৃণা করতে ইচ্ছে হতো। তাই চাইতো রুশি যাতে ওর সামনে না আসে। কিন্তু আজ 27 দিন 11 ঘন্টা 45 মিনিট রুশি ওর সাথে নেই, অথচ ও প্রতিটা মুহূর্ত গুনছে। প্রতিটা মুহূর্তে কিছু হারিয়ে ফেলার যন্ত্রণায় ওর হৃদয় পড়ছে। ও না চাইতেও রুশিকে মিস করছে, খুব বেশি মিস করছে।